হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটি যেটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই পার্টে আমরা শিখতে চলছি হিস্ট্রি থেকে কি গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা সেই পার্টটা হলো গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবনের পার্টটা পড়তে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। তো লাস্ট আমরা কী পড়েছিলাম? প্রথমে পড়েছিলাম মোহাম্মদ ঘুরি, তারপর পড়েছিলাম কুতুবউদ্দিন আইবক, তারপর ইলতুৎমিশ, তারপর সুলতান রাজিয়া। আজকে পড়বো কে? আজকে পড়বো আমরা উলুগ খা, মানে যার আরেকটার নাম হলো গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবন পড়ার আগে আমাদেরকে এই লাইনটা অবশ্যই পড়তে হবে যে সুলতান রাজিয়ার মৃত্যুর পর বাহরাম শাহ ও মামুদ শাহ যথাক্রমে রাজত্ব করেন 1240 থেকে 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু তাদের দুর্বলতার সুযোগে আমির উমরাহ এখানেও গেম খেলে, ঠিক আছে, এখানেও গেম খেলে তারা কি হয়, তারা সর্বসেবা হয়ে ওঠে। তখন তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল কে? একজন নাম হলো উলুগ খা, যাকে আমরা ফিউচারে কীভাবে চিনব? গিয়াসউদ্দিন বলবন নামে চিনব, ঠিক আছে। তো তিনি মামুদ শাহকে সিংহাসনচ্যুত করে ওইখানে ইলতুৎমিশের অপর একটা ছেলে যার নাম হলো নাসিরউদ্দিন, তাকে সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। তো নাসিরউদ্দিনকে সিংহাসনে বসিয়ে সে উলুগ খা কী করেছে? তার নিজের একমাত্র কন্যার সাথে এই নাসিরউদ্দিনের বিবাহ দেন, ঠিক আছে, বিবাহ দেন। বিবাহের পর কি হয়? নাসিরউদ্দিন যখন মারা যায় তখন সে এই যে উলুগ খা রাষ্ট্রের সর্বসেবা হয়ে ওঠে, মানে উলুগ খাই মেইন হয়ে ওঠে। তো এই 1265 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন যখন মারা যান তখন তার পর উলুগ খা গিয়াসউদ্দিন বলবন একটা উপাধি ধারণ করেছে। সেই উপাধি ধারণের মাধ্যমে কী করেছে? সিংহাসন দখল করেছে। 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। এই উলুগ খা 1265 সালে যখন সিংহাসনে বসেন তখন 1287 সাল পর্যন্ত তিনি এই সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, ঠিক আছে। তো ইলতুৎমিশের মতো বলবনের সিংহাসনও নিষ্কণ্ঠক নিষ্কণ্ঠক ছিল না। একদিকে শূন্য রাজকুশ, তুর্কি অভিজাতদের ক্রমবর্ধমান উদ্ধত্ত, দিল্লির সন্নিকটে মেওয়াটি দস্যুদের ক্রমবর্ধমান উপদ্রব, এবং অন্যদিকে উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গল আক্রমণের সম্ভাবনা প্রভৃতি নানা সমস্যার সম্মুখীন হয় বা তাকে হতে হয়। মানে এখানে যে এরকম না যে এখানে গিয়াসউদ্দিন বলবন এই মানে নাসিরউদ্দিনের মৃত্যুর পর যখন সে সিংহাসনে বসেন সে আরামে ছিল। সে আরামে ছিল না কারণ প্রথমত রাজকুশি কী ছিল? শূন্য ছিল। তাছাড়া অভিজাতদের মানে একটা ঝাপাঝাপি কাজ ছিল, মানে ধাপাধাপি কাজ ছিল। তো তারপরে মেওয়াটির মধ্যে দিল্লির নিকট যে মেওয়াটি আছে ওখানে দস্যুদের আক্রমণ প্রবল ছিল। তাছাড়া উত্তর পশ্চিম সীমান্তে মঙ্গলদের, ঠিক আছে, এবং তমিললং, ঠিক আছে, যেমন তমিললংয়ের আক্রমণ করানোর সম্ভাবনা খুব বেশি ছিল। তো এই সব কিছু মিলিয়ে তিনি একটা খুব টেনশনের মধ্যে তার রাজত্বকে শুরু করেছিলেন, ঠিক আছে। এছাড়া কেন্দ্রীয় শাসনের দুর্বলতার কারণে রাজ শক্তির প্রতি জনসাধারণের অশ্রদ্ধা ও অবজ্ঞা বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানে কেন্দ্রীয় শাসনে যে উইক পয়েন্টটা আছে তার লেগে কী হয়েছে যে রাজ শক্তির প্রতি জনসাধারণের একটা মানে নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হয়েছিল। এই অবস্থায় বলবন রাজ্য বিস্তার করার পরিবর্তে রাজতন্ত্রকে কীভাবে মানে পাওয়ারফুল করা যায় এবং সাম্রাজ্যের সংহতি কীভাবে রক্ষা করা যায় বেশি উদ্যোগ গ্রহণ করেন। বলবান কী করছে? বলবানই প্রথম যে মেওয়াটি দস্যুদের কঠোর হাতে দমন করে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করে দস্যুদের খুঁজে বের করে মানুষের পর মানুষ হত্যা করেন। মানে এখানে বলবনই প্রথম ছিল যে মেওয়াটি দস্যুদের কঠোর শাস্তি দিয়েছিল। সে কি করেছে? সে রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করছে, তারপর একের পর এক মানুষ ধরে যারা দস্যু ছিল তাদেরকে হত্যা করে। এছাড়া তিনি বোদাউনের চারপাশে অঞ্চলে রাজপুত দুর্গগুলি ধ্বংস করেন এবং রাজপুত জমিদারের বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে ওইসব অঞ্চলে আফগান যে সৈন্য আছে তাদেরকে তারা কি করে মোতায়েন করে। মানে ওইখানে যাতে কোনো জমিদারি মানুষ না থাকতে পারে, ওইখানে যাতে আফগান মানুষ থাকতে পারে, ওইখানে যাতে তাদের যাতে আধিপত্য থাকতে পারে, তার জন্য ওইখানে সবসময় কী থাকতো? আফগান সৈন্য থাকতো। এরপর বলবন রাজতন্ত্রের মর্যাদা ও শক্তি বৃদ্ধির জন্য সচেষ্ট হয়। তিনি বিশ্বাস করতেন যে একমাত্র শক্তিশালী রাজতন্ত্রই দেশের ভিতরে ও বাইরে সব রকম বিপদের মোকাবেলা করতে পারে। দিল্লির সুলতানদের মধ্যে বলবনই সর্বপ্রথম নরপতিত্বের আদর্শের ব্যাখ্যা করেন, ঠিক আছে। কে? দিল্লির সুলতানের মধ্যে বলবন। তিনি ঘোষণা করেন যে রাজা হলেন ঈশ্বরের ছায়া এবং সব কাজের জন্য তিনি একমাত্র ঈশ্বরের কাছেই জবাবদিহি করবেন। তোমরা অবশ্যই যারা এখন অবধি এমসিকিউ দেখে গেছো বা একশোটা এমসিকিউ পড়েছো ওইখানের মধ্যে কিন্তু এই লাইনটা কিন্তু আছে, ঠিক আছে, যে রাজা হলেন ঈশ্বরের ছায়া তো এবং সব কাজের জন্য তিনি একমাত্র ঈশ্বরের কাছে জবাবদিহি করবেন, অন্য কারোর কাছে তিনি জবাবদিহি করতে ইচ্ছুক নন, মানে তিনি চান না।
ভারতে তুর্কি রাজতন্ত্রকে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজেকে পারস্যের পৌরাণিক বীর আফরাসিয়বের বংশধর বলে ঘোষণা করেন। তিনি রাজার বাহ্যিক আড়ম্বর ও দরবারে গাম্ভীর্য রক্ষার উপর সবিশেষ গুরুত্ব দেন। ঠিক আছে, তিনি তুর্কি অভিজাতদের প্রতিভু হিসাবে তিনি নিজেকে প্রতিপন্ন করেন। অভিজাতরা যে তার সমতুল্য নয় তা বুঝবার জন্য বলবন পারস্য সম্রাটের অনুকরণে দরবারে সিজদা ও পাইপস প্রথা প্রবর্তন করেন। তো যেহেতু তিনি একজন অভিজাতদের একটা পার্টি ছিল, ঠিক আছে, কিন্তু এখন তিনি রাজা, তো অভিজাতরা আলাদা, এখন বলবন যে একরকম না সেটা বোঝানোর জন্য তিনি একটা পারস্য সম্রাটের মতন একটা সিস্টেম তৈরি করে, একটা কি সিজদা মানে দণ্ডবত হওয়া, এবং পাইপস মানে কি সিংহাসন চুম্বন করা, এই দুইটা প্রথা চালু করেন। দরবারে উপস্থিত আমির উমরাহ ও রাজকর্মচারীদের জন্য বিশেষ ধরনের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেন। ঠিক আছে, এই কথা অনস্বীকার্য যে দরবারের রীতিনীতি প্রবর্তন করে বলবন রাজার মর্যাদা ও ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করেন এবং স্বৈরাচারী আচরণ প্রজা ও অভিজাতদের মধ্যে ভীতির সঞ্চার করে। সুলতানি সাম্রাজ্যের দৃঢ়ীকরণের জন্য এই রীতিনীতি ফলপ্রসূ হয়েছিল, সন্দেহ নেই। মানে এখানে বলা হয়েছে যে এই যে গিয়াসউদ্দিন বলবন এখানে যা করেছেন এটা একমাত্র করার কারণ হলো কি, যাতে এই যে ড্রেস মানে নতুন একটা সিস্টেম করেছে, এই ড্রেসে তোমাদেরকে আসতে হবে, এটা একমাত্র করেছে কারণ তিনি দেখাচ্ছিলেন যে একজন রাজার কাছে কীরকম ক্ষমতা থাকে এবং রাজাকে কীভাবে সম্মান করতে হয়, আর রাজাকে যদি সম্মান না করে তাহলে কি হতে পারে, এইসব কারণের জন্য তিনি এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তো সুলতানি এরপর তুর্কি অভিজাতদের সম্পূর্ণভাবে দমন করেন। রাষ্ট্রের দৃঢ়ীকরণের জন্য তার প্রয়োজন ছিল, ঠিক আছে, তার লক্ষ্য ছিল সুলতান ও অভিজাতদের মধ্যে বিসম্বাদের পুনরাবৃত্তি হতে না দেওয়া এবং সীমান্ত অঞ্চলে অভিজাতদের একছত্র কর্তৃত্ব যতসম্ভব খর্ব করা। মানে তার লক্ষ্য ছিল কি, তার লক্ষ্য একমাত্র একটা ছিল যে সুলতানার আর অভিজাতদের মধ্যে যাতে কোনোদিন ফাইট না লাগে, যদি ফাইট লাগে তাহলে তার অভ্যন্তরীণ যেটা কাঠামো সেটা নষ্ট হয়ে যাবে এবং কি হয়েছে তারপর শত্রুরা আক্রমণ করবে ইজিলিভাবে। ঠিক আছে, তো তারপর এখান থেকে কী পড়তে হবে, তিনি গুপ্তচরদের মাধ্যমে, কার মাধ্যমে, তিনি গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের খুঁটিনাটি খবর ও কর্মচারীদের কাজকর্ম সম্বন্ধে খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করেন। আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও মঙ্গল আক্রমণের মোকাবেলা করার জন্য বলবন এক শক্তিশালী কেন্দ্রীয় সেনাবাহিনী গঠন ও সামরিক বিভাগে প্রয়োজনীয় সংস্কার প্রবর্তন করেন। ঠিক আছে, বলবন কেন্দ্রীয় শক্তিতেই বেশি বিশ্বাসী ছিলেন। এই উদ্দেশ্যে তিনি সরাসরি অথবা তার অনুমোদন সাপেক্ষ রাজকর্মী নিয়োগ করার প্রথা চালু করেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে প্রশাসনিক প্রতিবেদন নিয়ম পাঠাবার জন্য প্রাদেশিক শাসনকর্তাদের বাধ্য করেন এবং প্রাদেশিক রাজস্ব সংক্রান্ত হিসাব পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা চালু করেন। মানে এখানে কি বলা হয়েছে, তিনি চেয়েছেন যে বলবন চেয়েছেন তার যে রাজত্ব আছে তার মধ্যে যাতে কেউ একটা টাচ না করতে পারে, তার জন্য তিনি এখানে লোক নিয়োগ করেছেন, মানে জবের ব্যবস্থা করেছেন। ঠিক আছে, তো প্রত্যেকটা পার্টে তিনি জবের ব্যবস্থা করেছেন যাতে এখানে প্রচুর পরিমাণ লোক নিয়োগ করা যায়। ঠিক আছে, মানে রাজকর্মী নিয়োগ করা যায়। তো রাজকর্মী নিয়োগ করার পর মানে ওই যে সরকার আছে সেখানে প্রশাসনিক প্রতিবেদন প্রত্যেকবার মানে নিয়ম অনুযায়ী পাঠাতে হবে, যে ওইখানে ধরো আজকে একটা জায়গার মধ্যে 10 জন শ্রমিক প্রয়োজন বা 10 জন সৈন্যের প্রয়োজন, সেখানে হয়েছে মাত্র 8 জন, বাকি 2 জন কেন পাইনি, কবে পাবে, কখন তাদের জয়েন হবে, এরকম ব্যাপারে মানে ফুল ডিটেলস তিনি নিয়ে থাকেন এবং প্রাদেশিক রাজস্ব সংক্রান্ত হিসাব পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা চালু করেন। মানে প্রত্যেকটা প্রদেশের মধ্যে কতটুকু আয় ব্যয় হচ্ছে সবগুলো জানার জন্য তিনি একটা সিস্টেম চালু করেন। ঠিক আছে, তো এই হলো গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে আমাদের একটা বিস্তারিত আলোচনা। তো যদি এই আলোচনা তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করবে। ঠিক আছে, তো খুব ইজিলিভাবে নতুন নতুন ভিডিও তুমি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।